সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি চ্যানেল আয়ের পর্দায়। ফার্স্ট ওয়াশ এখন কি চায়ের আয়োজনে দীপ্তি চৌধুরীর সাথে রয়েছে আপনাদের। গত ৮ এপ্রিল নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার ৮ মাস অতিক্রম করেছে। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছর ৮ জুলাই যখন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়, তখন আইন শৃঙ্খলা ও অন্যান্য সেক্টরের সাথে সাথে অর্থনৈতিক ও ব্যবসা বাণিজ্য সেক্টরেও বিশৃঙ্খল অবস্থা চলছিল। পত্রপত্রিকার তথ্য অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকার অর্থনৈতিক ক্ষেত্রে মোটামুটি শৃঙ্খলা ফিরিয়ে আনতে পেরেছেন। বিশিষ্টজনদের মতে এই সন্তুষ্টি চ্যালেঞ্জের মুখে পড়েছে যুক্তরাষ্ট্রের ৩৭% শুল্ক আরোপ ও ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের কারণে। অবশ্য যুক্তরাষ্ট্রের শুল্ক ৩ মাসের জন্য স্থগিত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সব মিলিয়ে অর্থনীতির ক্ষেত্রে নানাবিধ চ্যালেঞ্জের মুখোমুখি এখন বাংলাদেশ। দর্শক, তাই আজকে আলোচনার বিষয় আমরা ঠিক করেছি অর্থনীতির চ্যালেঞ্জ। আজকে আমাদের সঙ্গে দুজন অতিথি উপস্থিত রয়েছেন, একজন অর্থনীতিবিদ এবং একজন বিনিয়োগকারী, একজন ব্যবসায়ী রয়েছেন আমাদের সঙ্গে। স্বাগত জানাচ্ছি ডক্টর মুস্তাফা কে মজেরি, এক্সিকিউটিভ ডাইরেক্টর, ইনস্টিটিউট ফর ইনক্লুসিভ ফিন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট। স্বাগতম স্যার। ধন্যবাদ। আমাদের সঙ্গে রয়েছেন সৈয়দ নাসির, ব্যবস্থাপনা পরিচালক, এক্সক্লুসিভ ক্যান লিমিটেড। স্বাগতম আপনাকেও। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে আজকে আমাদের সময় দেওয়ার জন্য। স্যার, আপনাকে দিয়ে শুরু করতে চাই। যে শুল্কের কথা আপনিও হয়তো অনেক জায়গায় বলেছেন, আমরাও বলেছি, কিন্তু তারপরেও আলোচনা শুরুর জন্য একটুখানি জানতে চাই যে এই যে ৩৭% শুল্ক আরোপ এবং পরবর্তীতে এটি ৩ মাসের জন্য স্থগিত করার কথা আমরা সকলেই জানি, বিশ্ব বাণিজ্য এবং বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে এর প্রভাব কতটা পড়তে পারে? নতুন যে ট্রাম্প প্রশাসন এই যে শুল্কটা আরোপ করেছে, প্রথম কথা হচ্ছে এটা কিন্তু শুধু বাংলাদেশের উপরে নয়, পৃথিবীর প্রায় অনেকগুলো দেশই আমাদের মতো উন্নয়নশীল দেশ এবং উন্নত দেশ, সব দেশগুলোকেই কিন্তু তাদের উপরে বিভিন্ন হারে শুল্কটা আরোপ করা হয়েছে এখন। এবং পরবর্তীতে একমাত্র চীন ছাড়া বাকি সবার শুল্কগুলোই কিন্তু কিছু সময়ের জন্য স্থগিত করা হয়েছে। অর্থাৎ একটা নেগোসিয়েশনের জন্য একটা সময় দেওয়া বের করার চেষ্টা করা হয়েছে। অর্থাৎ এই সময়ের মধ্যে আমার মনে হয় মার্কিন প্রশাসনের তারা যেটা আশা করছেন যে এই সময়ের মধ্যে দেশগুলো তাদের সঙ্গে আলাপ আলোচনার ভিত্তিতে এই যে শুল্ক আরোপের যে কারণগুলো, বিশেষ করে একটা বড় যে কারণটা তারা দেখাচ্ছেন সেটা হচ্ছে যে বাণিজ্যে ভারসাম্যের অভাব। অর্থাৎ এই দেশগুলো, সব দেশগুলোই আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের যে বাণিজ্যে একটা ভারসাম্য, সেটা কিন্তু আমাদের দিকে রয়েছে, সেটা আমেরিকার দিকে নয়। অর্থাৎ তাদের কাছ থেকে তাদেরকে বেশি রপ্তানি করছি, কম আমদানি করছি, এবং এইটা একটা বড় কারণ। এছাড়াও আরো অনেক কিছু কারণ আছে। বাংলাদেশের জন্য এই নেগোসিয়েশনের ক্ষেত্রগুলো আসলে কি হতে পারে? এখন নেগোসিয়েশনের ক্ষেত্র হচ্ছে যে আমাদেরকে এটা দেখাতে হবে যে আমরা আমাদের মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমদানি বৃদ্ধি করার জন্যে তারা যে বাধাগুলোর কথা বলছে, শুল্ক বাধা, অশুল্ক বাধা বা বাধাগুলো, আমরা সেগুলো তাদের সঙ্গে আলাপ আলোচনার ভিত্তিতে কতটা দূর করতে পারি, সেই ধরনের একটা প্রচেষ্টা নেওয়া, যাতে তারা বুঝতে পারে যে আমরা এই বাধাগুলো দূর করার জন্য আমরা প্রচেষ্টা নিচ্ছি। এটা কি চাইলেই সম্ভব মনে করছেন স্যার? বেশ কিছু ক্ষেত্রে সম্ভব, কারণ অনেকগুলো ক্ষেত্র আছে যেসব ক্ষেত্রে কিন্তু, যেমন শুল্ক বাধা, এটা যদি কমিয়ে ফেলা যায় বা করা যায়, তাতে বাংলাদেশের তেমন কোনো ক্ষতি হবে না। আবার অনেক পণ্যের ক্ষেত্রে আমরা কিন্তু অনেক কিছু পণ্য আছে যেগুলো আমরা মার্কিন যুক্তরাষ্ট্রে আমদানি করতে পারি বিভিন্নভাবে, যেমন গম থেকে আরম্ভ করে ভোজ্য তেল বা খাদ্যপণ্য, অনেক কিছু আছে যেগুলো আমরা কিন্তু আমদানি করি। সেটা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে আমদানি করা তো অবশ্যই একটা জিনিস হচ্ছে যে আমদানিকারকরা করে, বিশেষ করে যারা বেসরকারি খাতের থেকে আমদানি বেশি হয়। এখন তাদের তো মূল বিষয় হবে যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তারা আমদানি করবে তখনই যখন সেটা তাদের জন্য লাভজনক হবে। অন্য কোনো উৎস থেকে যদি তার লাভজনক বেশি হয়, স্বাভাবিকভাবেই তারা সেই উৎস থেকে আমদানি করার চেষ্টা করবে। কাজেই আমাদেরকে ওটা করতে হবে যে আমাদের যে শুল্ক এবং অশুল্ক বাধাগুলো আছে,
এগুলো দূর করার জন্য নেগোসিয়েশনের জন্য এটা করতে হবে এবং পরবর্তীতে দেখা যাবে যদি মার্কিন যুক্তরাষ্ট্রের থেকে আমদানি করা এটা প্রতিযোগিতামূলক হয় নিঃসন্দেহে সেগুলো আসবে। অর্থাৎ আমার মনে হয় যে এইটা সূচনাটা করতে হবে এবং আমাদেরকে নেগোসিয়েশনের মাধ্যমে এটা দেখাতে হবে যে আমরা এটা ব্যাপারে সিরিয়াসলি আমরা এটা নিচ্ছি এবং যাতে এই শুল্কটা আবার না করা হয় এবং যাতে আমাদের রপ্তানি বিশেষ করে যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের বিশেষ করে তৈরি পোশাক খাতের জন্য সবচেয়ে বড় একটা রপ্তানি এলাকা, কাজেই সেটা আমাদেরকে সুরক্ষা করা একান্ত প্রয়োজন হবে। থ্যাংক ইউ সো মাচ স্যার। নাসির ভাই, একটু আপনার কাছে যেতে চাচ্ছি যে আপনারা যারা আসলে বিনিয়োগ করেন বা উৎপাদনের সঙ্গে জড়িত রয়েছেন, পত্রপত্রিকার তথ্য অনুযায়ী গত 15 মাসে ট্রান্সশিপমেন্ট মাধ্যমে ভারত রুট ব্যবহার করে 36টি দেশে 662 মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ এবং ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রত্যাহারের সংকট কাটিয়ে ওঠার জন্য আমাদের বাণিজ্য উপদেষ্টা তিনি আসলে আমাদের সক্ষমতা বাড়ানোর উপর জোর দিয়েছেন। আপনার কি মনে হয় যে সক্ষমতা বাড়িয়েই এই সংকটটা কাটিয়ে ওঠা সম্ভব হবে বা কোন কোন জায়গায় আসলে সেই সক্ষমতা বাড়তে পারে বলে মনে করেন? খুব সুন্দর একটা প্রশ্ন এবং খুবই প্রাসঙ্গিক। আসলে বাণিজ্য উপদেষ্টা যে উত্তরটা দিয়েছেন আমি বলবো যে সেটা ভিন্নভাবে বলা যেতে পারে যে ইন্ডিয়া যে হঠাৎ করে এই যে আমাদের কাছে ট্রান্সশিপমেন্ট ফেসিলিটি বন্ধ করে দিল, এটা তো আনপ্রেসিডেন্টেড। প্রথম তো এটার বিরোধিতা করার দরকার ছিল। আপনি তো ইউনিলেটারাল কোনো কিছু উইথড্র করতে পারেন না। না, পলিটিক্যাল কারণে সেটা হয়েছে সেটা তো অস্বীকারের কোনো জায়গা নেই। সেটা তো আমাদেরকে প্রথম যে স্যার যেমন ট্রাম্প নিয়ে বলল, আসলে কি এটা কি মার্কিন যুক্তরাষ্ট্র শুল্ক আরোপ করছে না ট্রাম্প প্রশাসন শুল্ক আরোপ করছে? এটাও কিন্তু এখন আলোচিত বিষয়। মার্কিন যুক্তরাষ্ট্রের 100 বছরের চরিত্র কিন্তু এরকম ছিল না, আর ট্রাম্পের চরিত্র ভিন্ন। তাহলে আমরা যদি মার্কিন যুক্তরাষ্ট্র শুল্ক আরোপ করছে তার চেয়ে বরং ভালো বলা হবে যে ট্রাম্প প্রশাসন শুল্ক আরোপ করছে। এখন ভারত যে ট্রান্সশিপমেন্ট বন্ধ করেছে হঠাৎ করে আকস্মিকভাবে, আনপ্রেসিডেন্টেড, এটা তো আসলে উচিত ছিল না। একটা সৎ প্রতিবেশীর সুলভ মানসিকতা তো এখানে প্রকাশিত হয়নি। আপনার সাথে আমার নানা রকম সমস্যা থাকতে পারে, সেটা ডায়ালগের মধ্যে দিয়ে সমাধান হতে পারে। একপক্ষীয়ভাবে আপনি হঠাৎ করে সব চাট করে বন্ধ করে দেন, এটা তো হয় না। হ্যাঁ, তা তখন আমরা কি করতে পারি? তখন বাণিজ্য উপদেষ্টা যেটা বলেছে সেটা গতানুগতিক উত্তর। এর চেয়ে উনি ভালো কি উত্তর দিবে আসলে আমি জানতাম না, যে আমাদের সক্ষমতা বাড়ানো। হ্যাঁ, আরেকটা কথা আমাদের প্রচলিত কথা আর কি, যে আপনার যখন দেওয়ালে পিঠ থেকে যাবে তখন আপনি কিছু না কিছুটা বের করে নেবেন, সেটাই আমাদেরকে করতে হবে। হ্যাঁ, কিন্তু আমি এখানে মনে হয় যে আমাদের বেটার কোনো অপশন ছিল অন্য না, আমাদের কাছে এই মুহূর্তে সক্ষমতা বাড়ানো ছাড়া আর উদ্যোক্তাদের আরও প্রোঅ্যাক্টিভ হওয়া ছাড়া কোনো কিছুই নেই। হ্যাঁ, এটা একটা প্র্যাকটিস চলে আসতেছিল যে ইন্ডিয়ার থ্রো দিয়ে আমাদের পণ্য রপ্তানিটা সহজ এবং কস্ট ইফেক্টিভ। তো ইন্ডিয়া এই আকস্মিকভাবে বন্ধ করে দিল, এটা আমি মনে করি যে সঠিক কাজ হয়নি। এখন আমাদেরকে আমাদের পদ্ধতিতে এটা মোকাবেলা করতে হবে, এর চেয়ে কোনো ভালো সলিউশন এই মুহূর্তে হাতে নেই। ওকে, সো সেই সক্ষমতা কেমন, কোন কোন জায়গায় আসলে কাজ করা যেতে পারে? আমাদের পোর্ট ট্রাস্টের আমি যদি একটু গভীরে গিয়ে বলতে চাই, আমি যতদূর মনে পড়ে ডক্টর ইউনূস 1996-এ ভোরের কাগজ অথবা আজকের কাগজে একটা নিবন্ধ লিখেছিল, সেটি ছিল ভিশন 2020। আমি যতদূর মনে করতে পারি তার এই টোটাল আর্টিকেলটার মূল ছিল, স্পিরিটটা ছিল আমাদের একটা ডিপ সিপোর্ট দরকার। ইন্ডিয়া যে ট্রান্সশিপমেন্ট বন্ধ করছে, আমরা পৃথিবীর কোন পণ্যই বা ইয়ারে যায়, নেহাত বিপদে পড়লে যায়। পৃথিবীর সবচেয়ে সহজলভ্য, কস্ট ইফেক্টিভ এবং সেফেস্ট ওয়ে হচ্ছে শিপ, জাহাজ যোগে মাল আনা নেওয়া। এটি হচ্ছে সর্বপ্রতিষ্ঠিত একটা মতামত। আচ্ছা, কিন্তু আমরা যে ইয়ারে পাঠাচ্ছি এটা তো উত্তম পদ্ধতি না, এটা হচ্ছে একটা টোটকা পদ্ধতি। আমাদের সবচেয়ে দেশের সবচেয়ে বড় সমস্যা হয়ে গেছে আমাদের ডিপ সিপোর্ট নাই। আমরা পদ্মা ব্রিজ নিয়ে যে ইমোশন দেখিয়েছি, আমরা যমুনা ব্রিজ নিয়ে যে ইমোশন দেখিয়েছি, আমরা কিন্তু ডিপ সিপোর্ট নিয়ে সেই ইমোশনটা দেখাইনি। সময় বদলে যায় কিন্তু সৌন্দর্যের সংজ্ঞা বদলায় না, রূপ বদলে যায় কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। ঐতিহ্য যখন আপন করে নেয় আধুনিকতাকে, তখন সৌন্দর্য ঠিকই খুঁজে নেয় স্যান্ডেলিনাকে। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে
স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। কিন্তু বাংলাদেশের এক্সপোর্ট, টোটাল এক্সপোর্টে আজকে ক্ষতিগ্রস্ত হচ্ছে ডিপ সি পোর্টের অভাবে, যেটা আমরা অলরেডি কাজ চলমান মাতারবাড়ি। আসলে ডিপ সি পোর্টটাকে ত্বরান্বিত করার মধ্যে দিয়েই এইটার প্রকৃত সমাধান। ওকে, তো স্যার আপনার কাছে এই জায়গাটা নিয়ে একটু জানতে চাইবো। একে তো হচ্ছে ট্রান্সশিপমেন্ট বাতিল হলো, তার উপরে আমাদের আবার ভিসা সীমিতকরণ করে দেওয়া হলো। তো সেই জায়গায় ভারতের সাথে তো আমাদের একটা মানে বিরাট লেনদেন ছিল নানা ক্ষেত্রে। যদি আমি বলি তৈরি পোশাক শিল্প, যেটা আমাদের মানে রপ্তানির একটা অন্যতম বড় খাত, সেটার একটা কাঁচামাল তো আমরা ভারত থেকেও আমদানি করেছি। সো যতই আমরা বলি যে অন্য জায়গায় সক্ষমতা বৃদ্ধি কিংবা আমরা এয়ারে পাঠাবো, সেটার প্রভাব আসলে আমাদের অর্থনীতিতে কেমন পড়বে, বা আদৌ কি আসলে সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে ওইটা কাটিয়ে ওঠা সম্ভব, বা কতদিন লাগতে পারে? এখন একটা বিষয় হচ্ছে যে আমরা সবাই জানি যে ভারতের সঙ্গে যে সম্পর্কের তিক্ততা, এটা কিন্তু রাজনৈতিক কারণ থেকেই ঘটেছে। এবং এক্ষেত্রে আমাদের এককভাবে তো কিছু করণীয় নাই। কথাটা আমাকে একটু বলেন যে সরকার পরিবর্তনের সাথে সাথে এরকম মানে দেশের সাথে সম্পর্ক তাদের কেন চেঞ্জ করতে হয়, মানে যদি ব্যবসাটা মানে অর্থনৈতিক নিয়ম অনুযায়ী চলে? না, আসলে একটা জিনিস হচ্ছে কি যে আমরা যেহেতু প্রতিবেশী, নিকটতম প্রতিবেশী, কাজেই এক্ষেত্রে রাজনৈতিক কারণটা অনেক বড় বেশি প্রভাব ফেলেছে। এবং পূর্ববর্তী সরকারের সঙ্গে যেহেতু ভারত সরকারের একটা যেটা বলা হচ্ছে যে সম্পর্কটা কিন্তু রাজনৈতিক দলের সঙ্গে ছিল, মানুষের মধ্যে নয়, এই ধরনের একটা কথা আসছে এখন। কারণ ভারত যে পদক্ষেপগুলো নিচ্ছে এটা কিন্তু জনবিরোধী পদক্ষেপ বাংলাদেশের জন্য। কারণ বাংলাদেশের যতগুলো পদক্ষেপ নেওয়া হয়েছে, এই ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের কথাই বলেন বা অন্যান্য যতই পদক্ষেপ বলেন, এগুলো কিন্তু আমাদের জনগণের কল্যাণকর কিছু হয়নি। অর্থাৎ সম্পর্কটা এখনও এমন একটা অবস্থায় রয়েছে যেখানটায় দুই দেশের জনগণের মধ্যে সম্পর্কটা কিন্তু উন্নততর হয়নি। যার ফলে এখন যে ভারত সরকার যে ট্রান্সশিপমেন্ট সুবিধা হঠাৎ করে বাতিল করলো, কারণ এই নিয়ে আমাদের তো কিছু করণীয় নাই। আমরা কি করতে পারি? আমরা আন্তর্জাতিক আদালতে যেতে পারি বা অন্যখানেও যেতে পারি, এটা নিয়ে আমরা প্রতিবাদও করতে পারি, অনেক কিছু করতে পারি। কিন্তু কথা হচ্ছে দি ফ্যাক্ট রিমেইনস দ্যাট ট্রান্সশিপমেন্ট উইল নট কাম ব্যাক আনটিল আনলেস, যতক্ষণ পর্যন্ত না ভারত সরকার এটা যদি কখনো চালু করে। কাজেই এই যে একটা আমরা অনিশ্চয়তার মধ্যে আছি, কাজেই সেই অনিশ্চয়তা থেকে বের হওয়ার জন্যে আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে যে আসলে এই কিভাবে আমরা ওই ট্রান্সশিপমেন্ট ছাড়াই আমরা বাংলাদেশ থেকে অন্যান্য দেশে যে গন্তব্য দেশ সেখানে আমরা পাঠাতে পারি। তার জন্য সাফার করতে হবে বলে মনে করছেন? এখন এই কিছুটা তো অসুবিধা হবেই, কারণ এটা তো একটা প্রচলিত নিয়ম ছিল ট্রান্সশিপমেন্ট মানে যেতে, কাজে অন্য একটা নিয়ম বের করতে সময় হবে কাজে। কিন্তু এক্ষেত্রে আমাদের যে মনে হয় যে এই সাফারিংসটা আমরা অনেক কমাতে পারি যদি আমরা এই খাতটার উৎপাদনশীলতা বৃদ্ধি করতে পারি। কারণ উৎপাদনশীলতা যদি বৃদ্ধি করি তাহলে কিন্তু আমাদের এই যে ট্রান্সশিপমেন্ট উইথড্রয়াল করার ফলে, যার ফলে আমাদের হয়তো যদি খরচ বাড়ে বা অন্যান্য অসুবিধা হয়, এই অসুবিধা কিন্তু কাটিয়ে ওঠা সম্ভব একমাত্র উৎপাদনশীলতা বৃদ্ধি করার মাধ্যমে। কাজেই এই অন্যান্য মানে ট্রান্সশিপমেন্টের ফলে যে পাঠানো রপ্তানি দ্রব্যাদি পাঠানোর যে অসুবিধা, এটা অল্টারনেটিভ উৎস যেমন আমাদেরকে বের করতে হবে, তার জন্য আমাদের যেমন ডিপ সি পোর্ট, মাতারবাড়ি নিয়ে তো বহুদিন থেকে আমরা শুনছি, এটা নিয়ে অনেক কথা শোনা যায় এবং অনেক দুর্নীতি অনেক কিছুই শোনা যায়। এবং কাজেই কত তারা দ্রুততম সময়ের মধ্যে আমরা এই ডিপ সি পোর্টটা চালু করতে পারি, অথবা আমাদের কার্গো সিস্টেমটাকে, এয়ার কার্গো সিস্টেমটাকে উন্নত করতে পারি আমরা, যাতে আমরা এইসব দিকে আমাদেরকে দৃষ্টি দিতে হবে। এবং সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে উৎপাদনশীলতা বৃদ্ধি করার একমাত্র বিকল্প
যেটার মাধ্যমে আমরা এই চ্যালেঞ্জটাকে মোকাবেলা করতে থ্যাংক ইউ পারি। স্যার। নাসির ভাই, একটুখানি বেকারত্ব নিয়ে জানতে চাচ্ছি। এই যে প্রেসিডেন্ট ট্রাম্প শুধুমাত্র তো এই শুল্ক আরোপ না, বরং ইউএসএইডের যে অর্থায়ন সেটা বন্ধ করে দিয়েছেন, এবং আমাদের মতো দেশে তো সেটার একটা বিরাট কর্মক্ষেত্র ছিল, অসংখ্য মানুষের কর্মসংস্থান হয়েছে সেটার মাধ্যমে। সেই পরিচালিত যে প্রজেক্টগুলো ছিল সেগুলো বন্ধ, অনেক মানুষ চাকরি হারিয়েছে। এছাড়া ধরেন যে অনেকেই বলে যে এই যে আমাদের ডাকাতি ছিনতাই হচ্ছে, কিংবা অটোরিকশার যে দৌরাত্ম্য বেড়েছে, অটোরিকশা এতগুলো, সেটাও নাকি একটা বেকারত্বের ফলাফল হিসেবে আমরা দেখতে পাচ্ছি। আপনার কি মনে হয় আসলে বেকারত্ব এখন কোন পর্যায়ে আছে এবং সেই সমস্যা মোকাবেলার জন্য কি করা যেতে পারে সকল ক্ষেত্র থেকে? আমি একটু আগের প্রসঙ্গে যেতে চাই, তারপর আপনার Sure, no problem. দিচ্ছি। আপনি যদি ট্রাম্প সাহেবকে দেখেন আর মোদি সাহেবকে দেখেন, আপনি খুব সাযুজ্যতা, সিমিলারিটিস আপনি খুঁজে পাবেন। দোনোজনের মধ্যেই উগ্র জাতীয়তাবাদ, দোনোজন, এবং দোনোজনেই মিডিয়াতে উপরের দিকে থাকতে খুব পছন্দ করেন। হ্যাঁ, এবং ট্রান্সশিপমেন্ট বন্ধ করা এটাও মানবসৃষ্ট। আর ট্রাম্প সাহেব যে শুল্ক আরোপ করছে 37% বলা আসলে, এটা 37% না, 37 প্লাস 15, আমাদের যে বিদ্যমান 15 প্লাস 37। তো এটা হচ্ছে হটকারি, এবং দোনোজনের মধ্যে আপনি দোনোজনের, আমি দুইটা বিপক্ষে কথা বলি। আপনি বলছেন বারবার আমাদের কি কি অসুবিধা হচ্ছে ট্রান্সশিপমেন্ট বন্ধ হতে বা শুল্ক আরোপে, তাই না? আমি যদি বলি ওদের কি কি অসুবিধা হচ্ছে, আপনি কি একবারও ক্যালকুলেশন করেছেন? বাংলাদেশের ভিসা বন্ধ করার কারণে কলকাতার শত শত হোটেল আজকে খালি। আচ্ছা, ভেলোরের সিএমসি হাসপাতাল, চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতাল, দিল্লির মেডেন্ডা, সব অলমোস্ট ফাঁকা। আপনি কি কথাটা এভাবে কি শুনেছেন? আমরা শুধু বলছি ট্রান্সশিপমেন্ট বন্ধ হলে আমরা কি করব। আসলে তো এটা একটা লোকের উগ্র জাতীয়তাবাদী চিন্তা বা অপরকে কষ্ট দেওয়ার চিন্তা। ট্রাম্প যদি চাইতো যে রেশনাল ওয়েতে তার অর্থনীতিকে বিকশিত করতে, তাহলে কোনো বাধা ছিল না, আলোচনার মধ্যে দিয়ে সব কিছুই সম্ভব। তাহলে এটা কেন তারা করেছেন? শুধু এটা করছে ট্রাম্প। তো আপনি জানেন যে ট্রাম্পকে বাংলায় যদি বলা হয় তাহলে খ্যাপাটে বলা হয়। হ্যাঁ, উনি ক্যারেক্টারটা এরকম, উনি সবসময় চায় এমন কিছু কথা বলে মিডিয়াতে উপরের দিকে থাকতে, এটা উনির ক্যারেক্টার। এবং উনি যে কাজটা করেছে দেখুন, উনি আবার ব্যাকফুটে এসেছে। আলটিমেটলি উনি কি চাচ্ছিল? উনি চাচ্ছিল যে একটা রেশনাল ওয়েতে শুল্ক কাঠামোকে ঠিক করা, যে শুধু আমেরিকার পণ্যের উপর বেশি কেন শুল্ক হবে, বা আমেরিকা কেন কম শুল্কে বিদেশ থেকে আনতে দিবে। এই কম শুল্ক বেশি শুল্ক, এই প্রশ্নটা কিন্তু দীর্ঘদিনের এই সভ্যতার, মানব সভ্যতার ইতিহাসে WTO যেটা, তার আগে ছিল গ্যাট, এই অনেক লোকের অনেক মেধা অনেক পরিশ্রমের ফসল ছিল কিন্তু WTO। এটা একটা চমৎকার সৃষ্টি, সারা পৃথিবীর জন্য সমানভাবে সুষমভাবে এটা তৈরি করা। উনি এক কাগজের খোঁচায়, এক পাগলামিতে উনি বন্ধ করলেন। উনির কি হবে? উনির এখানে দ্রব্যমূল্য পারবে না। আজকে উনি কি বলেছেন, আজকের যে রয়টার্সের যে নিউজ, সেখানে বলছেন যে উনি আশাবাদী যে দিনের শেষে চায়না এবং আমরা একটা ঐক্যমতে পৌঁছতে পারবো। এবং উনি এটাই বলছেন, আমি একটু কোট করি, আপনি বাংলা নিউজ পেপারে যেটা বলছে সেটা হচ্ছে, শুল্ক আরও বেশি হোক তা আমি চাই না, কোট আনকোট, কারণ একটি পর্যায়ে গেলে মানুষ আর কেনাকাটা করতে পারবে না। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, আমি শুল্ক কমাতে পারি, কারণ আপনি চাইবেন মানুষ কেনাকাটা করুক। তার মানে কি, উনি জানেন না এই যে উনি যখন ইম্পোর্ট ডিউটি বাড়াই দিবে, প্রত্যেকটা ম্যাটেরিয়ালের কস্ট, প্রোডাক্টের কস্ট বেড়ে যাবে। তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে উগ্র জাতীয়তাবাদী চিন্তা বা আপনার এক ধরনের খ্যাপাটেমি। এবং ইন্ডিয়ান গভর্নমেন্ট, ইন্ডিয়া, আমি বলতে বাধ্য হচ্ছি যে ট্রান্সশিপমেন্ট নিয়ে, আমি জানি না আমাদের যারা সবচেয়ে বেশি এটার কি বলবো সম্পৃক্ত গার্মেন্টস এক্সপোর্টাররা, প্রথম আমি এখানে পরিষ্কার করি দুইটা। একটা হচ্ছে এয়ার শিপমেন্ট কখনো কোনো সমাধান না। বাংলাদেশের এক্সপোর্টাররা যেটা করতো, আলটিমেটলি এটার কস্ট বেয়ার করতো আমদানিকারকরা, বিদেশি বায়াররা, ফলে বাংলাদেশি এক্সপোর্টাররা এটাকে কেয়ার করে না। আর দ্বিতীয় হচ্ছে কি, আমাদের দরকার ছিল এটার পরিপূর্ণ সমাধান, যে বাংলাদেশের অর্থনীতিকে মজবুত এবং এক্সপোর্টকে সুদৃঢ় করতে হলে দরকার ছিল ডিপ সিপোর্ট। ডিপ সিপোর্ট না থাকার কারণে আমরা আমদানিকারকরা পর্যন্ত সিঙ্গাপুর, মালয়েশিয়ার কেলাং এবং শ্রীলঙ্কার কলম্বো পোর্টের কাছে স্টাক আপ হয়ে যাচ্ছি। যে কোনো সময় এই পোর্টগুলোতে কনজেশন হয়, আমরা আমাদের মাল ঠিকমতো পাই না। ফলে এক্সপোর্টের ক্ষেত্রে এই তিনটা পোর্ট দিয়ে যেতে অনেক সময় লাগে বলেই ইয়ারে যেতে হচ্ছে। তাহলে এটা টুটকো সমাধানে না গিয়ে পার্মানেন্ট সমাধানে যাওয়া উচিত। সেটা কি, ডিপ সিপোর্ট, দ্রুত ডিপ সিপোর্টের কাজ শেষ করা, নিয়ে যাওয়া।
আর সর্বোপরি ইন্ডিয়াতে আমি আপনাকে বললাম ওদের হোটেল বন্ধ, এই যে এয়ারপোর্ট দিয়ে আজকে 1.5 বছর ধরে যে মাল যাচ্ছে, আজকে যে বন্ধ করলো, সমস্ত এয়ারপোর্ট ফাঁকা, পুরো কার্গো ভিলেজ এখন অকেজো। তাহলে আপনি আমাকে কষ্ট দিতে চাচ্ছেন, আপনি নিজেও কষ্ট নিচ্ছেন না। আর একটি কথা বলি, ইউনাইটেড নেশনসের অনেকগুলো উইং আছে, রাজনৈতিক উইংটা বারবার নানা কারণে পরাজিত হচ্ছে বা ফেলিওর, কিন্তু ইউনাইটেড নেশনসের বাকি সব কার্যক্রম কিন্তু সফলতার সহিত আগাচ্ছে। আপনি ইউনেস্কো বলেন, ইউনিসেফ বলেন, এই যে WTO বলেন, সবগুলো ভালো ছিল। তো আমরা মনে করতেছি যে কি, এই যে কোনো সমস্যা, হ্যাঁ, আমরা যদি ডায়ালগের মধ্যে দিয়ে সমাধান করি তাহলে কিন্তু হয়। এখন অর্থনীতির উপর যখন রাজনীতি প্রাধান্য পায়, রাজনীতি প্রথম বিবেচনা হয়ে যায়, তখন কিন্তু অর্থনীতি মার খেয়ে যায়। আপনি কি জানেন ইন্ডিয়াতে 21 কোটি মানুষ এক রাত্রে এক বেলা ভাত খেয়ে দিন পার করে? তাহলে ইন্ডিয়া আমাদের সাথে জেদ দেখাচ্ছে কতটুকু? ইন্ডিয়া কি আমেরিকা? তার অর্থনীতি কি ইউরোপিয়ান অর্থনীতির সমমান? পৃথিবীর সবচেয়ে বড় বস্তি কোথায়? নিজের নাক কেটে পরের যাত্রা ভ্রমণ তারা কেন করছে না আসলে? পৃথিবীর সবচেয়ে বড় বস্তি কোথায়? ইন্ডিয়াতেই। তাহলে সুতরাং আপনি আমাকে যে কষ্টের মধ্যে ফেলতে চাচ্ছেন, সেটা কিন্তু আপনার এখানেও লাগবে। অনেক ধন্যবাদ আপনার কাছে। আমি দেশের অবস্থা নিয়ে আসবো একেবারে শেষে, সময় একেবারে কম স্যার। আপনার কাছে মানে আমরা আসলে আজকে মানে বাইরের দেশের সাথে বা আন্তর্জাতিক অর্থনীতি নিয়েই বেশি কথা বলে ফেলেছি, তাহলে সেটাতেই থাকি বরঞ্চ। চীনের সফর নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের চীন সফর অভূতপূর্ব সফল বলেই আমরা শুনছি এখনো পর্যন্ত। আপনার কি মনে হয় স্যার, এটি আমাদের অর্থনীতি কিংবা দ্বিপাক্ষিক বাণিজ্যে কেমন প্রভাব ফেলতে পারে, কতটা সুদূর প্রসারী? দাগ খেলার মাঠ থেকে আসুক বা স্কুল থেকে, অফিস থেকে আসুক বা বাজার থেকে, কিন্তু দাগ ময়লার ভয় এখন আর নয়। তাই যে কোনো রকম দাগ ময়লাকে দাও ফার্স্ট ওয়াশের লাস্ট ওয়ার্নিং। ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার, যার এনজাইম সমৃদ্ধ মাল্টি বুস্টার মুহূর্তেই যে কোনো রকম দাগকে দূর করে এবং এর কালার গার্ড কাপড়ের রঙকে রাখে নতুনের মতো ঝকঝকে। তাই আজ শুধু আমি নই, সবাই জানে সাদার আরেক নাম ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার। আমাদেরকে এটা বুঝতে হবে যে এই যে এমওইউগুলো স্বাক্ষরিত হলো, এটা কিন্তু সূচনা মাত্র। এখন এই সূচনা যেগুলো হচ্ছে, এগুলো শেষ পর্যন্ত কতটুকু এবং কতদিনে বাস্তবায়িত হবে, যখন একটা সত্যিকার অর্থে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হবে, সেই পর্যন্ত বাট ডেফিনেটলি সেই জন্যই একটা জিনিস হচ্ছে কি, যে আমাদেরকে একটা ভালো বিগিনিং হয়েছে, কিন্তু আমাদেরকে এটাও মনে রাখতে হবে বিগিনিংটা ভালো হলেই তার শেষটা যে ভালো হবে এটা কিন্তু ধরে নেওয়া ঠিক না। কাজেই আমাদেরকে এই জিনিসগুলোকে সবগুলোকে আমাদেরকে সত্যিকার অর্থে এটা দ্বিপাক্ষিকভাবে আলোচনার মাধ্যমে আমাদেরকে একটা ঐক্যমতে পৌঁছাতে হবে, যাতে এই যে শুরু হয়েছে এই শুরুতে যাতে সঠিকভাবে বাস্তবায়িত হতে পারে এবং এটা শেষ হতে পারে, এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে। থ্যাংক ইউ সো মাচ স্যার। নাসির ভাই, শেষ করবো, একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে। এই এত সমস্ত প্রতিকূলতা, ট্রাম্প বলেন, মোদি বলেন, আর চীন সফরের সফলতা নিয়ে আমাদের স্বপ্ন বলেন, সব কিছুর মিলিয়ে কেমন অবস্থায় আসলে আপনারা রয়েছেন যারা ব্যবসায়ী আছেন? আসলে এখানে একটা কথা কেউ বলছেন আর কি, যে আপনি বলছেন যে চীন সফরে ইউনূস সাহেব গেলেন, তেমন কিছুই পাননি। আমি যদি গল্পটাকে এইভাবে বলি, তেমন কিছু পাননি বলিনি না, অনেকটা সেরকমই। আসলে উল্লেখযোগ্য কোনো কিছুই উনি আনতে পারেনি। কেন? সবাই তো বলছে বেশ সফল। না না না, ভুল। আপনি কোনো প্রতিশ্রুতি দেননি, তেমন কোনো প্রতিশ্রুতি দেয়নি, এবং কবে নাগাদ টাকা ছাড় করবে বা এই সাহায্য করবে বলেনি। কেন? আমি প্রশ্ন সেই জায়গায় আপনার কাছে আসি। আসলে চীনও তো জানে যে এই সরকারটি একটু ক্ষণস্থায়ী সরকার, ঠিক না? এই যে বিনিয়োগ সম্মেলন করলো সপ্তাহখানেক আনে, আমি মনে করি এটা মিনিংলেস, এটা উল্লেখযোগ্য কিছু নেই। কারণ প্রথম কথা হচ্ছে, একটি ক্ষণস্থায়ী সরকারের কথার উপর ভরসা করে কোনো বিনিয়োগকারী আসবে? অনেকেই তো আসলো। এটা ভুল। বিনিয়োগ আসলো মিটিংয়ে, তার মানে বিনিয়োগ করতে আসছে এটা না, বিনিয়োগও করেছে, সাইন করেছে, এটা ভুল। ফান্ডাটা আপনাকে বলি যে প্রত্যেক কিছুরই জন্য আমি একটা ফ্যাক্টরি করব, আমি অবশ্যই সরকারের স্থিতিশীলতা দেখব, সরকারটি স্থিতিশীল কিনা, এটা একটা ফান্ডামেন্টাল জিনিস। তো সুতরাং এই যে উনি যে একটা ক্ষণস্থায়ী সরকার, উনির মেয়াদ কতদিন কেউ জানে না।
তো কোনো গভর্নমেন্টও কি উনির সাথে খুব ভালো একটা চুক্তি করতে খুব আগ্রহ দেখাবে? স্যার আপনি কিছু বলতে চাচ্ছিলেন এখানে? না, আসলে একটা জিনিস হচ্ছে যে আমরা এই যে অর্থনৈতিক ক্ষেত্রে বিশেষ করে আমরা যখন বিদেশি বিনিয়োগের কথা চিন্তা করব, সেখানটায় কিন্তু রাজনৈতিক পথটা একটা বড় জিনিস, অর্থাৎ রাজনৈতিক স্থিতিশীলতা। যারা বিনিয়োগকারী, পথটা এখন আমার কাছে যেটা মনে হয় এটা অত্যন্ত অস্থিতিশীল, এবং এই অস্থিতিশীল পরিস্থিতিতে দেশি বিনিয়োগকারীরাই কতটা এগিয়ে আসবেন সেটা নিয়ে সন্দেহ, এবং বিদেশি বিনিয়োগকারীরা আরও বেশি এটা দেখবে। এবং একটা জিনিস হচ্ছে বিনিয়োগ কিন্তু এটা একদিন 6 মাস বা 1 বছর বা 2 বছরের ব্যাপার নয়, এটা কিন্তু দীর্ঘকালীন একটা সময়ের ব্যাপার। সেই কথাটা আমাদেরকে মাথায় রেখে আমার মনে হয় যে আমাদেরকে এগিয়ে যেতে হবে। ওকে নাসির ভাই 30 সেকেন্ড। না, আমি আমার কথাতে একটু ভুল বোঝার সম্ভাবনা আছে, সেটা আমি কাটিয়ে উঠতে চাই। সেটা হচ্ছে আমি ইউনূস সরকারের বিপক্ষের কোনো লোক নাই। আমাদের কথা হচ্ছে হি ইজ এ গুড ম্যান, গুড লিডার, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু উনির টাইমটা তো আনসার্টিন টাইম বা ক্ষণস্থায়ী টাইম, ফলে আমরা যারা দেশীয় বিনিয়োগকারী তারাও একটা স্বস্তিতে নেই, আর যারা বিদেশি বিনিয়োগ করে তারা আসলে বিদেশি কোনো দেশও তিনির সাথে চুক্তি করবে আমি এটাতে বিশ্বাসী নাই। এটা চরমভাবে আমি মনে করি সঠিকও না। তো সুতরাং হয় উনিকে একটা লম্বা সময় হবে যে আমি এতদিন থাকবো, একটা লম্বা সময় দিতে হবে, অথবা আমাদেরকে আসলে অথবা একটা রাজনৈতিক স্থিতিশীল একটা গভর্নমেন্টের দিকে এগিয়ে যেতে হবে। যদিও বা সংস্কারটা আমরাও চাই, সংস্কারগুলো বাস্তবায়ন করা হোক। থ্যাংক ইউ সো মাচ। আমরা একটা ভালো কনক্লুশনে আসতে পারলাম। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে। ধন্যবাদ প্রিয় দর্শক, আপনারা যারা সঙ্গে ছিলেন। রাষ্ট্র সংস্কার, রাজনীতি, নির্বাচনে সব বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ ও কর্মপন্থা স্থির যদি আমাদের করতে হয়, একটা সময়ের দরকার হয়, এবং সাথে সাথে এই সময়ের জন্য অপেক্ষা করে না থেকে আসলে আমাদের অর্থনীতি, ব্যবসা বাণিজ্যকেও আমরা চালিয়ে নিতে চাই। তবে অর্থনীতি যদি ঠিক না থাকে, সমস্ত স্বপ্ন, সমস্ত কিছুই আসলে থেমে যেতে বাধ্য হবে। আমরা চাই আমাদের অর্থনীতির চাকা সচল থাকুক, এবং সেই প্রত্যাশায় আজকের আয়োজন শেষ করছি। বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।